আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নেসা বেবি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকশন সেক্টর 7 সিনিয়র শিক্ষিকা বাংলা। তোমাদের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের মধ্যপর্ব অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের মনে আছে তো? তোমাদের মধ্যপর্ব পরীক্ষার যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তোমাদের পড়া হচ্ছে, আর শিক্ষকরা সেগুলো কিন্তু অলরেডি পড়িয়ে ফেলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যপর্ব পরীক্ষার যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি চেষ্টা করব সুন্দর করে বুঝিয়ে দিতে। আর তোমরা সকলে জানো যে বাংলা দ্বিতীয় পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। তাহলে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন মধ্যে সবগুলো যেন উত্তর দিতে পারো সেভাবে নিশ্চয়ই বাংলা দ্বিতীয় পত্রটা পড়তে হবে। তার মধ্যে আছে লিখিত কিছু অংশ। তাহলে চলো আমরা আজকে আমাদের এই বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। তোমরা সবাই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে বসবে। আর যে যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে কথা বলে নেবে। তাহলে চলো কাজটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ভাষা অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভাষার ইম্পর্টেন্ট জায়গাগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। কোথা থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো আমরা সুন্দরভাবে ভাষা অধ্যায় থেকে জেনে নেব। প্রথমে হচ্ছে যে ভাষা কাকে বলে, সেখানে তোমাদের অবশ্যই ভাষার সংজ্ঞাটা সুন্দরভাবে জেনে নিতে হবে। এখন আমি দেখো কিছু জায়গায় খুব সুন্দর করে রাউন্ড করে দিয়েছি। যেমন ধরো, ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনির প্রতীক। এই যে প্রণালীবদ্ধ, এটাকে তুমি মার্ক করে নিতে পারো। তারপর মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে মনের ভাব অনুভূতিকে অন্যের কাছের বোধগম্য পৌঁছে দেয়, তাই হচ্ছে ভাষা। অর্থাৎ যে কণ্ঠ নিঃসৃত করা হচ্ছে মুখ থেকে, সেটা যখন মানুষ বুঝতে পারতেছে তখনই সেটা হচ্ছে ভাষা। আদিমকালের মানুষরা কিন্তু আমাদের মতো সমাজে বসবাস করতো না। তারা কোথায় থাকতো? বনে জঙ্গলে বসবাস করত। আর তারা পাহাড়ের গুহায় গর্ত করে সেখানে তারা বসবাস করত। তো তারা কিন্তু আমাদের মতন এরকম স্বাভাবিক সাধারণ মানুষ ছিল না। তারা ছিল অন্যরকম মানুষ। তারা কথা বলতে পারতো না, তারা একে অন্যের ভাব বিনিময় করতে পারতো না, মনের ভাব প্রকাশ করতে পারতো না। এক সময় তারা আস্তে আস্তে সেগুলো শিখতে লাগলো। তো যখন তারা এরূপ করতে পারতো না, তখন তারা ইশারা, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতো যে সে কি বলতে চেয়েছে। তো সেই দিক থেকে আমরা যখন একটা প্রশ্ন করা হবে যে ভাব বিনিময়ের কি কি মাধ্যমগুলো রয়েছে, তখন তুমি সুন্দরভাবে বলবে ইশারা, ইঙ্গিত। ইশারা দিয়ে অবশ্যই ভাব বিনিময় করা যায়, মনের ভাব প্রকাশ করা যায়। তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করে, তারপরে নাচ এবং চিত্র। আমরা কিন্তু এর আগে এটা নিয়ে অনেক সুন্দর করে আলোচনা করে দিয়েছি। তারপরে দেখো, আগে মানুষ কিন্তু একসাথে থাকতো, তারা কখনো একা থাকতো না। তার কারণ হলো, তারা যদি একা থাকতো তাহলে তাতে একা বিপদ আসার সম্ভাবনা থাকতো বেশি। সেই জন্য সবাই একসাথে বসবাস করত। এখন আসো পরের লাইনে, মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। তাহলে কণ্ঠ নিঃসৃত অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে নিঃসৃত বাগধ্বনির সাহায্যে যে আওয়াজটা হচ্ছে সেটাই হচ্ছে ভাষা। তাহলে বাগধ্বনিগুলো কি কি? বাগধ্বনিগুলো হচ্ছে কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিকা এবং মুখবিবরণ। আমি সুন্দর করে এগুলো রান করে দিয়েছি, তোমরা বইয়ে দাগিয়ে নিবে এবং এগুলো একটু ভালো করে পড়বে। তারপর হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভাষার বৈশিষ্ট্যগুলো কিন্তু শেখানো হয়েছে। আমরা কিন্তু এটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি এবং এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি।
তার উপরও যেহেতু বই থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলো সুন্দরভাবে পড়ে নিবে। যেমন কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত হয়, অর্থগত গুণ বিদ্যমান, একই সম্প্রদায়ের মধ্যে বিশেষ বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবহৃত হয়ে থাকে ভাষা, তারপরে ভাষা হচ্ছে স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। তারপর হচ্ছে যে পৃথিবীতে তো বিভিন্ন ভাষা রয়েছে, সেই বিভিন্ন ভাষার মধ্যে একটা সংখ্যা জানার দরকার। তো এখানে বইতে রয়েছে যে পৃথিবীতে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত রয়েছে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে বাংলা ভাষাটার উদ্ভব কোথা থেকে হয়েছিল। আমরা কিন্তু তোমাদেরকে ইন্দো ইউরোপীয় থেকে শুরু করে বাংলা ভাষা অর্থাৎ বঙ্গভাষা পর্যন্ত তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম, নিশ্চয় মনে আছে। তো বই যেহেতু রয়েছে, বইয়ের মধ্যে থেকে তোমরা প্রশ্নগুলো নিজে থেকে তৈরি করবে। বাংলা ভাষা কত হাজার পুরনের ভাষা? বাংলা ভাষা হচ্ছে 1000 বছর পুরনো। তারপর বাংলা ভাষার উৎসমূলের যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম কি? ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তারপর হচ্ছে যে ভাষাগুলোকে গবেষণা করে এক এক সময় এক এক যে গবেষকরা, তারপর ভাষাবিদরা এক এক রকমের উদ্ভবকাল বলেছে। সেই সূত্র ধরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একরকম বলেছে, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা সময় বলেছে। আমরা দুজনের সময়টাই পড়ে নেব, প্রশ্নের মধ্যে যেরকমই আসুক না কেন আমরা যেন উত্তরটা সঠিক দিতে পারি সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবো। তারপর হচ্ছে সাধু ও চলিত রীতি, সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য। আমরা সবাই জানি যে সর্বনাম হলো নামের পরিবর্তে যেগুলো শব্দ বসে সেগুলো হচ্ছে সর্বনাম। তো সর্বনামগুলো কি কি? আমি, তুমি, সে, তোমরা, আমাদের, তোমাদের ইত্যাদি। আর ক্রিয়াপদ হচ্ছে যে শব্দগুলো দ্বারা কোনো যাওয়া, খাওয়া, লওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদ এবং সর্বনাম পদের একটা পার্থক্য থাকে সাধু ও চলিত রীতির মধ্যে। তো সাধু এবং চলিত রীতির মধ্যে কি ধরনের পার্থক্য থাকে সেগুলোর বর্ণনা কিন্তু বইয়ে সুন্দর করে দেওয়া আছে। তোমরা সবাই এই বইটা সুন্দর করে পড়বে। আমি এখানে তোমাদেরকে কিছু কিছু জায়গা মার্ক করে দিয়েছি, দেখো। বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম বাংলা ভাষা। প্রশ্ন থাকতে পারে বাংলা ভাষাটা কি, তাই না? তারপর হচ্ছে যে বাংলাদেশের বাইরেও কোথায় কোথায় বাংলা ভাষার প্রচলন রয়েছে বা কোথায় কোথায় মাতৃভাষাটা বলে থাকে, সেগুলোর নামগুলো একটু মনে রাখবে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ ও কাছাড়ের অধিবাসী। এই তো গেল এখানের কথা। তারপর বলেছে যে বাংলা ভাষার দুটো রূপ দেখা যায়, সেই দুটো রূপ কি কি? একটি হচ্ছে লেখার ভাষা, অন্যটি হচ্ছে মুখের ভাষা। কিন্তু আমরা কি এভাবে চিনি? না, আমরা কিন্তু এভাবে চিনি না। আমরা চিনি কিভাবে? সাধু ভাষা এবং চলিত ভাষা। তাহলে বাংলা ভাষার দুটো রূপ রয়েছে, সেই দুটো রূপ কি? সাধু ভাষা এবং চলিত ভাষা। এখন আসো সাধু ভাষা। আমরা সবাই জানি যে সাধু ভাষাটা কিন্তু অনেক প্রাচীন একটা ভাষা। এই ভাষাটা মধ্যে তোমরা যাই দেখো না কেন, আমরা এই ভাষাটা সবসময় আমাদের মুখে ব্যবহার করি না। আমরা সবসময় আমাদের যে কথাগুলো বললে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেভাবেই কথা বলি। সেই ক্ষেত্রে আমার অঞ্চলের কথা আসতে পারে, সেই ক্ষেত্রে আমার পাঠ্য বই মুখস্থ করে বা শিক্ষিত মানুষের মতো কথা আসতে পারে, কিন্তু সাধু ভাষাটা হচ্ছে অন্যরকম। সেই জন্য এই সাধু ভাষাটা বাংলা ভাষার একটা প্রাচীন লিখিত রূপ। এই সাধু ভাষায় সেই সময় মানুষরা যে কাজ করত, সেই কাজটা হচ্ছে চিঠিপত্র, দলিল, দস্তাবেজে গদ্যের ব্যবহারে এই ভাষাটার ব্যবহার দেখা গিয়েছে। তারপরে এখানে বলা হয়েছে যে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। অর্থাৎ এখানেও তোমার কিন্তু প্রশ্ন করা যায়। তারপরে দেখো যে সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এটা এই কথাটা কেন বলেছে সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি? যা সেই সময় মানুষরা তো শিক্ষিত ছিল কম, যারা শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত লোক ছিল, তারা কিন্তু সবসময় সাধু ভাষাতেই কথা বলতেন এবং সাহিত্য চর্চাও করতেন। সেই জন্য কিন্তু সেখানের এই কথাটা বলা হয়েছে।
তো এখানের ক্ষেত্রে কিছু কিছু মানুষের নাম উল্লেখ করা হয়েছে, দেখো বিভিন্ন লেখকের নাম উল্লেখ করেছে, তুমি নামগুলো মার্ক করে নিতে পারো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ। চলিত ভাষা, চলিত ভাষাটা কিন্তু আমরা মুখে ব্যবহার করে থাকি এবং এটা এক লিখিত রূপও রয়েছে। আগে চলিত ভাষার কিন্তু লিখিত রূপটা ছিল না, তখন মানুষ মুখে মুখে কথা বলতো, যেগুলো সেগুলোই ছিল চলিত ভাষা। কিন্তু আস্তে আস্তে এই চলিত ভাষায় যখন মুখের এই কথাগুলো, অঞ্চলের কথাগুলো লিখিত আকারে প্রকাশ করেছে, তখন মানুষ কিন্তু আরো সুন্দরভাবে গল্প উপন্যাসগুলো বুঝতে পেরেছে। সেই জন্য চলিত ভাষা অবশ্যই আমাদের এটা মৌখিক ভাষা এবং লিখিত ভাষা। সেই জন্য এখানে দেখো চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। তারপর দেখো সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সাধু ভাষা ক্রিয়াপদের পূর্ণ রূপ বসে, সাধু ভাষার সর্বনাম পূর্ণরূপে বসে, সাধু ভাষার অনুসর্গ পূর্ণরূপে বসে, তারপরে সাধু ভাষার তৎসম শব্দ প্রয়োগ বেশি, সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর, সাধু ভাষার সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী, সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপে অনুপযোগী। এই যে কথাগুলো, এগুলো কিন্তু প্রশ্ন হয়, সেই জন্য তুমি এগুলো সুন্দর করে পড়বে। প্রশ্ন করা হয় কোন ভাষার ক্রিয়াপদ পূর্ণরূপে বসে, প্রশ্ন করা হয় কোন ভাষায় অনুসর্গ পূর্ণরূপে বসে, তারপর তৎসম শব্দের বেশি কোন ভাষাতে রয়েছে, কোন ভাষা গুরু গম্ভীর, তারপর হচ্ছে যে কোন ভাষাটা বক্তৃতা ও নাট্য সংলাপে অনুপযোগী। এভাবে তুমি সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবে। তারপরে হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষা ক্রিয়াপদের পূর্ণরূপ সংক্ষিপ্ত, চলিত ভাষার সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, চলিত ভাষার অনুষঙ্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় তদ্ভব অর্ধ তৎসম দেশীয় বিদেশি শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল হয়, চলিত ভাষা পরিবর্তনশীল, চলিত ভাষা চটুল জীবন্ত লোকায়ত। খেয়াল করো এখানে যে যে প্রশ্নগুলো বলা হয়েছে, যে এই চলিত ভাষার কোন পদটি সংক্ষিপ্ত রূপে বসে, তখন তুমি কি উত্তর দিবে? ক্রিয়াপদ। আবার প্রশ্ন করতে পারে যে সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ কোন ভাষায় ব্যবহৃত হয়, আবার প্রশ্ন করতে পারে অনুসর্গ সংক্ষিপ্ত রূপে বসে কোন ভাষায়, তারপরে চলিত ভাষায় কোন কোন শব্দের ব্যবহার বেশি, তদ্ভব অর্থ তৎসম দেশি বিদেশি। তারপর প্রশ্ন থাকতে পারে কোন ভাষায় উচ্চারণ হালকা ও গতিশীল, প্রশ্ন থাকতে পারে চলিত ভাষা পরিবর্তনশীল না অপরিবর্তনশীল, তারপরে চলিত ভাষা চটুল জীবন্ত লোকায়ত, কোন ভাষাটা লোকায়ত। এভাবে প্রশ্নগুলো তোমার সামনে কিন্তু আসতে পারে, সেজন্য তুমি বাসায় বসে বসে এখান থেকে অনেক প্রশ্ন তৈরি করবে। এখন আসো ব্যাকরণ। আমাদের আরেকটা অধ্যায় রয়েছে ব্যাকরণ অধ্যায়। এই অধ্যায়টা অনেকটা ছোট, সেজন্য এখান থেকে যেটুকু প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন সুন্দরভাবে পড়বে। ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র, অর্থাৎ এখানে শাস্ত্র তুমি মার্ক করে নিবে, আর বিজ্ঞানসম্মত বিশ্লেষণটাও তুমি মার্ক করে নিবে, কারণ এটা বিজ্ঞান ভিত্তিক ভাবেই কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। আর ভাষার নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এগুলো অবশ্যই মেনে চলতে হয়, তা না হলে দেখা যাচ্ছে যে ভাষাটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় না। তো ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সেটা হলো বি বিশেষ, আ সম্যক, ক্রি অন। ব্যাকরণ তুমি এটাকে সুন্দর করে এভাবে বিশ্লেষণ করে পড়বে। তারপর বলেছে ব্যাকরণ হচ্ছে শব্দ ভূতপাদক ও ভাষার নিয়ামক শাস্ত্র। ব্যাকরণ হচ্ছে শব্দ ভূতপাদক, অর্থাৎ শব্দ থেকে উৎপন্ন হচ্ছে, আর ভাষার নিয়ামক শাস্ত্র। আরো বলেছে যে ভাষার উশৃঙ্খলা নিবারক, শব্দের ভূতপত্তি ও ভূতপত্তিগত অর্থ নির্ধারক, পদ সাধক এবং বাক্য রচনা প্রণয় নির্ধারক শাস্ত্র। দেখেছো কতগুলো কাজ ব্যাকরণ করে থাকে, সেজন্য অবশ্যই আমাদের কিন্তু ব্যাকরণের কি পাঠ করা প্রয়োজন রয়েছে। তারপর দেখো সুন্দর করে ব্যাকরণ কাকে বলে দিয়েছে, যে শাস্ত্র দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। আবার সবচেয়ে সোজা ভাবে যেটা বলে, যে শাস্ত্র পাঠ করলে ব্যাকরণের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করা যায়, সেটাই হচ্ছে ব্যাকরণ। এখন আসে আমরা বাংলা ব্যাকরণ কাকে বলবো।
বাংলা ভাষা যেহেতু আমরা জানি, সেই জন্য সেই বিশ্লেষণটা কিভাবে হবে, বাংলা ভাষার উপর হবে। তো বলেছে যে যে পুস্তক বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপ বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে বুঝতে পারলে যে ব্যাকরণ কাকে বলে। এখন তুমি সুন্দর করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন, জ্যোতিভূষণ চাকি কি বলেছেন, সুন্দরভাবে তাদের সংজ্ঞাগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন ব্যাকরণ পাঠ করব? এটা না পাঠ করলে কি অসুবিধা হতে পারে? অবশ্যই অনেক অসুবিধা হতে পারে, কারণ আমরা যদি ব্যাকরণ ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা শুদ্ধভাবে ব্যাকরণ পড়তে পারবো না, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না, শুদ্ধভাবে বানান লিখতে পারবো না। অনেক অনেক উপকার করে থাকে ব্যাকরণ পাঠের ক্ষেত্রে। তো দেখো, ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। সংবিধান তো তোমরা সবাই জানো যে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, একটা নিয়ম বেঁধে দেওয়া হয়, সেই জন্য এটা সংবিধান বলা হচ্ছে। তো আমরা দেখি কি কি ব্যাকরণের নিয়ম পালন করতে হয়। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথা ভাষা প্রয়োগের শুদ্ধতা রক্ষা করা হয়। তারপর হচ্ছে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি করে। রস আস্বাদনের সহায়তা ভূমিকা করে সাহিত্যের ক্ষেত্রে। তারপর হচ্ছে ছন্দ অলংকার ও বিষয়ে জ্ঞান লাভ করে। ভাষা পরিবর্তনের ধারা নিয়ম শৃঙ্খলা বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অভিহিত হয়। এই যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, এটাও কিন্তু তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। ব্যাকরণের আলোচ্য বিষয় রয়েছে কি কি, এটা তোমাদের অবশ্যই জানা দরকার। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। এই আলোচ্য বিষয় 4টি কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তোমরা কিন্তু এগুলোর খুব সুন্দরভাবে বিশ্লেষণ ক্লাস 6-এও পড়েছো, এখনো কিন্তু পড়বে। সামনে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরো বিশদ আলোচনা করব। এখন আসো ধ্বনি ও বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, এটা সুন্দর করে তোমরা মার্ক করে রাখবে। তারপর হচ্ছে মানুষের বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি হয়, এটাও মার্ক করে রাখবে যে ভাষার সৃষ্টিটা হয় কোথা থেকে। তারপরে হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করলে কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? 4টি মৌলিক উপাদান পাওয়া যায়। তারপর মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কি বলে? কথা বলে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন হয় কিন্তু এরকম ভাবে, তারপরে তুমি সুন্দরভাবে এটার ডেফিনেশন শিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে ধ্বনি শ্রেণী বিভাগ। ধ্বনির সাধারণ অর্থ হচ্ছে আওয়াজ। ধ্বনির সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ। আর ব্যাকরণ ও ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে কি বলা হচ্ছে? ধ্বনি বলা হয়েছে। আর ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনিগুলোকে যখন লিখে প্রকাশ করা হয় তখন সেটা প্রতীক বা চিহ্ন দিয়ে ব্যবহৃত হয়, সেজন্য এটাকে বর্ণ বলা হয়েছে। আমরা মুখে যেভাবে অ, আ, ক, খ উচ্চারণ করি, সেটাকে যখন লিখিত আকারে প্রকাশ করতেছে তখন সেটা কি হচ্ছে? বর্ণ হয়ে যাচ্ছে। বর্ণমালা, এই যে অ, আ, ক, খ এগুলোকে যখন আমরা সুন্দরভাবে একের পর এক সাজিয়ে নেব তখন এগুলো হয়ে যাচ্ছে বর্ণমালা। তো বর্ণমালা হচ্ছে তোমার এভাবে তুমি পড়বা। আর ধ্বনিকে 2 ভাগে যেভাবে ভাগ করা হয়, ঠিক বর্ণকে 2 ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্বরবর্ণ আর এক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। আমরা যখন মুখ থেকে কোনো অর্থবোধক আওয়াজ উচ্চারিত করতেছি তখন কিন্তু এটা ধ্বনি হচ্ছে, আর সেইটা যেহেতু আমাদের মুখ থেকে আওয়াজ বের করতেছি সেটা স্বরধ্বনি। আর যখন এটা আমরা লিখিত আকারে প্রকাশ করছি সেটা হচ্ছে স্বরবর্ণ। তা স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। বর্ণগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে রাখবে। তারপর দেখো, স্বরধ্বনির শ্রেণী বিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে রসস্বর আর এটা হচ্ছে দীর্ঘস্বর। আর রসস্বর হচ্ছে যখন তুমি কোনো কিছু উচ্চারণ করতে যাবা, বর্ণগুলোকে উচ্চারণ করতে যাবা তখন তোমার সময় লাগবে কম। আর যে বর্ণগুলোকে উচ্চারণ করতে গিয়ে তোমার সময় বেশি লাগতেছে সেই ধ্বনিগুলো বা বর্ণগুলোকে তোমার কি বলতেছে? দীর্ঘস্বর বলতেছে।
ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য, এটাও সুন্দর করে তোমরা পড়ে নিবা এবং সবাই মনে রাখবা যে এইটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। স্পর্শ ধ্বনি, অন্তস্থ ধ্বনি এবং উষ্ণ ধ্বনি, এগুলো সুন্দরভাবে কাকে বলে, কোন কোন বর্ণগুলো স্পর্শ ধ্বনি, কোনগুলো অন্তস্থ ধ্বনি, কোনগুলো উষ্ণ ধ্বনি, সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনিটা তোমার কণ্ঠ, তালু, বিভিন্ন মুখের অংশগুলো নিয়ে স্পর্শ করে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয়। আর স্পর্শ ধ্বনিকে আবার 5 রকমে ভাগ করে থাকে: কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন আর উষ্ঠ ব্যঞ্জন। অন্তস্থ ধ্বনিকে তুমি জ, অন্তস্থ অ, র, ল এবং অন্তস্থ ব, এই ধ্বনিগুলোকে কি বলা হচ্ছে? অন্তস্থ ধ্বনি। এটার কারণ হচ্ছে যে এটা স্পর্শ এবং উষ্ণ ধ্বনির মাঝামাঝিতে অবস্থান করে। আর উষ্ণ ধ্বনি হচ্ছে তুমি যখন উচ্চারণ করবে তখন সেটা স এর মতো উচ্চারিত হবে, সেজন্য এটার আরেকটা নাম রয়েছে শীষ ধ্বনি। তো তালবিস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব, হ, এগুলো হচ্ছে কি উষ্ণ ধ্বনি। কণ্ঠধ্বনিটা তোমরা সেভাবে মুখস্থ করে ফেলবে, কোন কোন ধ্বনিগুলো কণ্ঠধ্বনি, কোন কোন ধ্বনিগুলো তালব্য ধ্বনি, তারপর কোন কোন ধ্বনিগুলো মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি কোনগুলো, উষ্ঠধ্বনি কোনগুলো, কণ্ঠ তালব্য ধ্বনি কোনগুলো, এগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। কণ্ঠস্থ ধ্বনি, কণ্ঠ এবং ওষ্ঠ মিলে কণ্ঠস্থ ধ্বনি হয়। দন্ত এবং ওষ্ঠ মিলে দন্তস্থ ধ্বনি হয়। তারপরে হচ্ছে ক বর্গ এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনির উচ্চারণে যে মুখবিরলের বিভিন্ন স্থান স্পর্শ স্পৃষ্ট থাকে সেগুলোকে স্পষ্ট ধ্বনি বলা হয়। তারপর ঘিষ্ট ধ্বনি হলো যে তোমার চ, ছ, জ, ঝ, এগুলো যখন উচ্চারণ করবে তখন তোমার জিহ্বা বা তালু স্পর্শের পরপর উভয়ের মধ্যে কি বাতাসের একটা ঘর্ষণ লাগবে, সেজন্য এটা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। নাক দিয়ে যখন তুমি উচ্চারণ করবে তখন সেটা হচ্ছে নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। ও, নিয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, এগুলো সবই হচ্ছে নাসিক্য ধ্বনি। অঘোষ ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তোমার বাতাসের মধ্যে শব্দ সৃষ্টি হয় না বা কোনোভাবে আঘাতজনিত ঘটে না, সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। এটাকে শ্বাসধ্বনিও বলা হয়। তারপর হচ্ছে ঘোষ ধ্বনি, উচ্চারণের সময় যখন আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনিকে নাদ ধ্বনিও বলা হয়। অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে তোমার উচ্চারণের সময় বাতাস কি থাকবে? অল্প থাকবে, সেই জন্য এটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি, এই মহাপ্রাণ ধ্বনিতে তুমি যখন উচ্চারণ করবে তখন এটা বাতাস কি হবে? চাপের আধিক্যতা থাকে, মানে একটু বেশি চাপের আধিক্যতা থাকে, সেজন্য এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেমন খ, ঘ, ছ, ঝ, এগুলো কিন্তু অনেকটাই তোমাকে বাতাসের চাপের সৃষ্টি করে। এখন আসো পররাষ্ট্রীয় ধ্বনি। আমাদের যেহেতু ব্যঞ্জন বর্ণের মধ্যে 39টা ব্যঞ্জন বর্ণ রয়েছে, তার মধ্যে অনুস্কার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টি ধ্বনি স্বতন্ত্রভাবে কখনোই উচ্চারিত হতে পারে না। এটা যদি কোনো শব্দের কোনো বর্ণের উপর বসে তখন সে নতুন একটা শব্দ তৈরি করতে পারে। সেজন্য এই যে এরা নিজেরা উচ্চারিত হতে পারে না, কিন্তু কারো না কারোর উপর নির্ভর করে উচ্চারিত হয়, এদেরকে তাই পররাষ্ট্রীয় ধ্বনি বলা হয়। এদেরকে আরেকটা নাম দেওয়া হয়েছে অযোগবহ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাকরণ অংশের মধ্যে অর্থাৎ আমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে সেটার মধ্যে এই কয়েকটি অধ্যায় ছিল। এখন আমরা যাব বিরোচন অংশে। বিরোচন অংশের মধ্যে কি কি আছে মনে আছে তো? হ্যাঁ, বাগধারা আর ভিন্নার্থক শব্দ। একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ অর্থাৎ ভিন্নার্থক শব্দ। এখানে কাকে বলে সেটা তুমি মার্ক করে নিতে পারো। আর এভাবে সুন্দরভাবে তুমি শব্দগুলো, এই শব্দগুলোর যে বিভিন্ন অর্থ রয়েছে সেগুলো মুখস্থ করতেই হবে, কারণ এর থেকেও কিন্তু তুমি বহু নির্বাচনী প্রশ্ন পাবে। অঙ্ক
এটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। জুতি অঙ্ক কাঁচা, নাটকটি 5 অঙ্কে সমাপ্ত, অঙ্কপাত করে সাদা খাতাটি নষ্ট করো না, টাকার অঙ্ক কত হবে। তারপর এই যে কথাগুলো, এগুলো কিন্তু এক এক ভাবে এক এক জায়গায় অর্থ সৃষ্টি করেছে। তো তোমার কিন্তু এই অর্থগুলো জানতে হবে। এক অঙ্ক হচ্ছে গণিত, আরেকটা হচ্ছে নাটকের অংশবিশেষ, আরেকটা রেখা, আরেকটাকে বলা হচ্ছে সংখ্যা। তারপর দেখো অর্থ, অর্থকেও কিন্তু তুমি বিভিন্ন বাক্যে ব্যবহৃত করতে পারবা, কিন্তু এর অর্থ অন্যরকম হতেই পারে। যেমন ধরো অর্থই অনর্থের মূল, এখানে টাকা কড়ি বলেছে, আমার কাছে আসার অর্থ কি, এখানে উদ্দেশ্য বলেছে। তারপরে পাট বাংলাদেশের অর্থকরী ফসল, এখানে অর্থ উপার্জনের সহায়ক বলেছে। আরো রয়েছে দেখো কাঁচা, চাকরি, কাজ, সুফল, কাজ দেওয়া, চাকরি দেওয়া, কাজ, কারুকার্য, কাঁচা, অপক্ষ, কাঁচা, অসিদ্ধ, কাঁচা, অপটু, কাঁচা, অস্থায়ী, কাঁচা, মাটির তৈরি। তাহলে তোমরা সবাই এই শব্দগুলোর অর্থগুলো মুখস্থ করে ফেলবে। এখন আসো বাগধারা। বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। এটা সুন্দর করে মার্ক করে রাখবে। বাগধারা শব্দের অর্থ হচ্ছে বিশেষ ঢং বা রীতি। তারপরে হচ্ছে বাগধারা ইংরেজিতে ইডিয়ম শব্দের সমার্থক শব্দ। সবগুলোই তোমাকে করতে হবে। তারপরে সে বাগধারার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে, সেটা কি, আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলা হয়। অর্থাৎ যে কথাটা সে বলতে চেয়েছে সেটাকে, অর্থটাকে একটু অন্যরকম ঢং বা রীতি দিয়ে তোমাকে প্রকাশ করেছে। অর্থাৎ তুমি যখন বলতে যাবা উদ্দেশ্য একই থাকতে পারে, কিন্তু যখন বলছে তখন একটু ঢং করে, একটু রীতি পরিবর্তন করে কথাগুলো বলতেছে, সেজন্য এই কথাটা এখানে বলেছে। তাহলে চলো দেখি বাগধারাগুলো কি কি রয়েছে। এই যে অরণ্য রোদন, এখানে একটু ঢং করে বলেছে বা রীতি নিয়ে বলেছে যে নিষ্ফল আবেদন। তারপর বলেছে অক্কা পাওয়া, মরে যাওয়া, গণপিটুনিতে পকেট মার অক্কা পেল। তারপর অর্ধচন্দ্র, গলা ধাক্কা, বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। তারপর হচ্ছে অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি, চৌধুরী সাহেব অগাধ জলের মাছ, তার মার পেচ ধরা মুশকিল, আমরা কাঠের ঢেকি, অপদার্থ, তুমি হলে আমরা কাঠের ঢেকি, তোমাকে দিয়ে কিছুই হবে না। আক্কেল সেলামি, বোকামির দণ্ড, বিনা টিকিটে ট্রেনে চড়ে পলাশকে 50 টাকা আক্কেল সেলামি দিতে হলো। আষাঢ়ের গল্প, আজগবি গল্প, এসব যে তোমার আষাঢ়ের গল্প তা আমাদের জানা হয়ে গেছে। উড়নচণ্ডী, অমিতব্যয়ী, ছেলেটা উড়নচণ্ডী না হলে পৈতৃক সম্পত্তি দুদিনই নিঃশেষ করে দেবে কেন। ইঁদুর কপালে, মন্দ ভাগ্য, ফরহাদ ইঁদুর কপালে, তাই তো টাকশালের চাকরিটা হয়েও হলো না। দেখো তোমরা সবাই একটা বাক্য তৈরি করেছে বিভিন্ন রীতি দিয়ে, বিভিন্ন ভাবে বলেছে, কিন্তু যখন বলেছে তখন সেগুলোর অর্থটাও তোমাদেরকে বলে দিয়েছে। তো আমরা এই যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভাবে ঢং করে বলি, অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যেন সে ভালো করে বুঝতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি সে তার অর্থটা বুঝতে পারে তাহলে কিন্তু সে বুঝে যে তাকে কি বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে সেটা মনে করে যে তাকে অনেকটা ইনসাল্ট করে কথাগুলো বলেছে। সেই জন্য এইগুলো বলার সময় দেখা যায় যে সবাই এই কথাগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে। তো বাগধারাগুলো এমনই হয়ে থাকে। আমরা সবসময় এই শব্দগুলো ব্যবহার করি না, কারণ দেখো যে আমরা যখন কথাগুলো বলি তখন আমরা নর্মাল এবং খুব সহজ সুন্দর ভাষায় কথাগুলো বলে ফেলি, কিন্তু এতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে গেলে দেখো বাক্যগুলো কত কঠিন হয়ে গিয়েছে। তো সেই জন্য যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই আমরা বলতে পারবো বাগধারাগুলো। সেই ক্ষেত্রে বাগধারা বলার সময় কোন শব্দটা তুমি ব্যবহার করতেছো, কোথায় ব্যবহার করতেছো, সেটা অবশ্যই তোমার জানা দরকার। আর সাথে সাথে তোমরা এই বাগধারার অর্থগুলো জেনে নিবে। ব্যাকরণের এই অংশটুকু মধ্য থেকে আমরা বিরোচন অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনায় যাব আমাদের সারাংশ সারমর্মের মধ্যে। যেহেতু আমাদের এটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে, তাহলে চলো আমরা সারাংশ এবং সারমর্মের মধ্যে যাচ্ছি।
সারাংশ এবং সারমর্ম এই দুটো কাকে বলে এবং এদের নিয়ম কি এটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমে দেখো, কোনো পদ্য বা গদ্যের মূল ভাব বা বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই হচ্ছে সারমর্ম বা সারাংশ। সাধারণত পদ্যের ভাব সংক্ষেপে প্রকাশ করাকে সারমর্ম এবং গদ্যের বক্তব্যকে সংক্ষেপে প্রকাশ করাকে সারাংশ বলা হয়। তাহলে আমরা যখন পদ্য থেকে কোনো বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব সেটাকে আমরা কি বলবো? সারমর্ম। আর যখন গদ্য থেকে মূল বক্তব্যকে সংক্ষিপ্ত করব তখন এটাকে কি বলবো? সারাংশ। এখন দেখো, সারমর্ম এবং সারাংশ লিখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। এই নিয়মগুলো সবসময় মনে রাখতে হবে এবং লেখার সময় এগুলো অবশ্যই মনে রেখেই তুমি লিখবে। 1 নম্বর হচ্ছে, যে পাঠটুকু তুমি প্রশ্নপত্রের মধ্যে পাবে সেটা তুমি কয়েকবার পড়বে এবং অবশ্যই সেটা মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে ওই সারমর্ম বা সারাংশের মধ্যে বাড়তি কোনো কথা থাকলে সেগুলো তুমি লিখবে না। সারাংশ বা সারমর্মের মধ্যে কোনো মানুষের উদাহরণ বা কোনো কিছুর উদাহরণ বা রূপক এরকম কিছু দিয়ে থাকলে এগুলো কখনোই তুমি সারমর্মের উত্তরে লিখবে না। তারপরে প্রত্যক্ষ উক্তি বর্জন করে তোমার নিজের মতো করে লিখবে, অর্থাৎ তুমি তোমার নিজের ভাষায় লিখবে। আমি, আমরা বা তুমি, তোমরা এই কথাগুলো তুমি লিখবে না। মূল অংশের উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে, অর্থাৎ উদ্ধৃতি থাকলেও সেই উদ্ধৃতিটা তুমি প্রয়োগ করতে পারবে না। যদি এর মধ্যের কথাটা খুবই দরকারি হয় তাহলে তুমি সেটা লিখতে পারবে। সারাংশ এবং সারমর্মের এই নিয়মগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা এখন একটা সারমর্ম সারাংশের উদাহরণ দেখে নেই, কিভাবে আমাদের এই সারমর্ম সারাংশগুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। একটা সারমর্ম রয়েছে, সেটা হচ্ছে কবিতা। দেখো, ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, মুহূর্ত নিমেষকাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান, প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ, প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধরাই স্বর্গসুখ নিত্য দেয়ানি। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটা রয়েছে, পরীক্ষাতেও রয়েছে, তাই না? সেই জন্য আমি এই সারমর্মটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এত বড় কবিতাটা, এই কবিতাটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখব। হয়তো এখানে কিছু কিছু কথা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সারমর্মের উত্তরে না লিখলেই চলে না, সেটা অবশ্যই আমরা এখানে লিখব। এখন সারমর্মটা কিভাবে ছোট্ট করে লিখেছে দেখো, পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়। অবশ্যই সামান্য নয়, আমরা কোনো কিছুকে সামান্য মনে করব না, ঠিক আছে? ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে, তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরের জন্ম দেয়, আর ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের। দেখো, আমরা পৃথিবীতে যে মহাদেশ পেয়েছি, এখানে বালুকণাগুলো, ছোট ছোট বালুকণাগুলো আস্তে আস্তে জমতে জমতে মহাদেশে তৈরি হয়েছে। আর জল যে মহাসাগর সাগর আমরা দেখছি, সেগুলো কিন্তু পানি একটু একটু করে এত বড় একটা মহাসাগরের জন্ম হয়েছে। ঠিক তেমনি বলেছে, সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। ছোট ছোট পাপ করতে গেলে সেগুলো যদি আমরা সে প্রশ্রয় দেই অথবা সেগুলো যদি মেনে নেই, তাহলে দেখবে এই পাপগুলো একসময় অনেক বড় পাপে পরিণত হয়েছে। আর এটা আমরা দূর করতে পারি কিভাবে? সামান্য একটু করুণা ও স্নেহের বাণীর এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে। তাই ছোট হলেও কোনো কিছুকে তুচ্ছ করতে পারবে না। এই কথাটাকে আমি কি করব? আমার মতো করে সাজিয়ে লিখব, আমার মতো করে ভাব প্রকাশ করব, তবে অবশ্যই সেটা কি হতে হবে? সংক্ষিপ্ত আকারে হতে হবে। এটা হচ্ছে সারমর্ম লেখার নিয়ম। এখন আমি যাব সারাংশ কিভাবে লিখতে হয়। আমাদের বইয়ে আরেকটি সারাংশ রয়েছে, সেটা হলো
সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও, ভ্রুক্ষেপ করিবে না। সময় চলিয়া যাইবে, আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদো না, গত সময় আর ফিরিয়া আসিবে না। এটা একদম মূল কথাটা কি, সময় নিয়ে কথা বলেছে, তাই না? সময়কে আমরা কিভাবে বুঝতে পারবো, কিভাবে এটাকে কাজে লাগাবো, এই কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। তো এখানে উত্তর কি লিখেছে? উত্তরে লিখেছে সময় চিরবহমান, শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো লুপ্ত স্বাস্থ্য বা ধ্বংস হওয়ার ধন সম্পদ পুনরায় উদ্ধার করা যায়, কিন্তু চলে যাওয়ার সময়কে শত চেষ্টাও কখনো ফিরিয়ে আনা যায় না। এখন দেখো, সময় চিরবহমান মানে কি? সময়টা চলতেই থাকবে, তুমি কোনো কিছু দিয়েই সময়কে থামিয়ে ফেলতে পারবে না। আর এই যত কষ্ট, যত চেষ্টাই করো না কেন, সময় তার গতি মতোই চলে যাবে। আর তুমি যদি দেখো, চেষ্টা করো, তাহলে দেখবে তোমার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় তাও সেটা ফিরে পাবে, কোনো সম্পত্তিও যদি নষ্ট হয়ে যায় সেটা ফিরে পাবে। কিন্তু সময় একবার যদি নষ্ট হয়, সময় যদি একবার চলে যায়, আর কখনো সেটা তুমি ফিরিয়ে আনতে পারবে না। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে সারাংশ এবং সারমর্ম, এটা তোমরা আরো যে সিলেবাসে রয়েছে সেটা সুন্দরভাবে পড়ে শেষ করে ফেলবে, এবং সুন্দরভাবে পরীক্ষায় যেটাই আসুক না কেন তোমরা দিবে। এখন আমি যাচ্ছি তোমাদের আরেকটি অধ্যায়, সেটা হলো আবেদনপত্র এবং চিঠি। আমি এখন আবেদনপত্র ও চিঠি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা লিখবে যে যে বিষয়গুলো আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব আবেদনপত্র এবং চিঠি নিয়ে। আমরা সবাই জানি যে আবেদনপত্রের দুটি অংশ থাকে, পত্রেরও দুটি অংশ থাকে। একটি হচ্ছে পত্রগর্ভ, আরেকটি হচ্ছে শিরোনাম। আমরা যখন চিঠি বা আবেদন লিখব তখন এগুলো সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে এখন আমরা আবেদনপত্র এবং চিঠি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। ব্যবহারিক বা বৈশ্বিক প্রয়োজনে আমাদের যে চিঠি লেখা হয় তাকে আবেদনপত্র বলা হয়। আমরা আবেদনপত্র যখন কোনো বাহিরের কাজের জন্য লিখব তখন সেটা আবেদনপত্র হবে। আর যদি আমরা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে কোনো চিঠি লিখি, সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত চিঠি। আর এই চিঠিগুলো মধ্যে আমাদের খাম দিতে হয়। আবেদনপত্রের কতগুলো অংশ থাকে সেই অংশগুলো একটু জেনে নাও। আমি কিন্তু এর আগের ক্লাসেও এই নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু এটা আমাদের পুনঃ আলোচনা ক্লাস, সেই ক্ষেত্রে আমরা একটু আবেদনপত্রের বিভিন্ন অংশগুলো জেনে নিই। প্রথমে থাকে তারিখ, পরে থাকে পত্রপ্রাপকের নাম ঠিকানা, তারপরে থাকে বিষয়, তারপরে সম্ভাষণ সহ মূল পত্রাংশ, বিদায় সম্ভাষণ সহ নাম স্বাক্ষর, শেষে থাকবে ঠিকানা। তোমার ঠিকানাটা তুমি এখানে লিখবে। তাহলে একটি আবেদনপত্রের কতগুলো অংশ থাকে তা তোমরা তোমাদের খাতায় লিখে নিও আর একটু মনে রাখার চেষ্টা করবে। এখন দেখো, আমি তোমাদেরকে এই আবেদনপত্র লেখার একটা মডেল সামনে তুলে ধরেছি। তোমরা সবাই এই মডেলটা একটু খেয়াল করে নাও। বরাবর তার আগে এক তারিখ দিতে হবে, তারপর হচ্ছে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা 1230, বিষয় জনাব সবিনয় নিবেদন এই যে, অতএব বিনীত নিবেদন আপনার অনুগত ছাত্রছাত্রী, নাম, কোড, শ্রেণী, ফর্ম, এগুলো উপস্থাপন করতে হয়। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই আবেদনপত্রটা ছিল। স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। তারিখ দেওয়া হয়েছে, তুমি তোমার পছন্দ মতো তারিখ দিয়ে দিবে।
প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলেছে। প্রধান শিক্ষকের আবেদন লিখবে এবং কোন স্কুলের লিখবে, তারপর বিষয় লিখবে যে বিষয়ের উপর তুমি আবেদন লিখছো, আর এভাবে বইয়ে যেভাবে লিখেছে সুন্দর করে সেভাবে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে। আরেকটা আবেদনপত্র ছিল, তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লিখো। একই নিয়মে তুমি তোমার আবেদনটা মুখস্থ করে ফেলবে এবং সুন্দর করে না দেখে লেখার চেষ্টা করবে। চিঠি লেখার নিয়ম। চিঠি লেখার জন্য কতগুলো জায়গায় খুব মনোযোগ সহকারে লিখতে হয়, তা না হলে একটা চিঠিতে অনেক কিছু বাদ পড়ে যায়। সেই জন্য চিঠি লেখার জন্য প্রথমে তারিখ, ঠিকানা লিখতে হয় এবং তুমি তোমার খাতার ডান পাশে এটা লিখবে। আবার সম্বোধন, কাকে সম্বোধন করে তুমি চিঠিটা লিখছো, বাবা, বন্ধু বা মা, ভাই, বোন, কাকে তুমি উদ্দেশ্য করে চিঠিটা লিখছো। পত্রগর্ভ হচ্ছে চিঠির ভেতরে কি বিষয় নিয়ে তুমি চিঠিগুলো লিখছো, এটা এখানে লেখা থাকে। তারপর হচ্ছে ইতি, তোমার বন্ধু, শেষ করে দিতে হবে, আর একটা খাম আঁকতে হবে। চিঠি লেখার এই নিয়মগুলো যদি তুমি কোনো একটা কিছু বাদ পড়ে তাহলে এখানে কিন্তু তুমি নম্বর কম পাবে। এখন দেখো একটা চিঠি আমি তোমাদের সামনে, তোমার পাঠ্য বইয়ে এই চিঠিটা রয়েছে, এখানে কি কি খুব ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নাও। এখানে বলা হয়েছে তোমার জীবনের লক্ষ্য কি জানিয়ে বড় ভাইকে চিঠি লেখো। যেহেতু বড় ভাইকে চিঠি লিখতে বলেছে সেই ক্ষেত্রে অবশ্যই তুমি শ্রদ্ধেয় বড় ভাই লিখবে। আর আমি তোমাদের চিঠির নিয়ম অনুসারে বলেছিলাম ডান দিকে তোমার ঠিকানা এবং তারিখটা লিখতে হবে। তো এখানে দোহার, ঢাকা, 13ই জানুয়ারি 2020, তুমি 2021 লিখবে। এখন এই চিঠিতে তার ভাইকে উদ্দেশ্য করে কি কি লিখেছে তা তুমি পড়বে এবং তুমি যখন চিঠিটা লিখবে তুমি অবশ্যই তোমার মতো করে লেখার চেষ্টা করবে। তারপরে এখানে প্রথম যে অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়, তারপর ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে আরো অনেক কিছু জানার থাকলে একটু জিজ্ঞাসা করা হয়। তারপরে মাঝখানের অংশটুকুর মধ্যে কি বিষয়ে তুমি জানাচ্ছ তোমার বড় ভাইকে সেটা সুন্দরভাবে বর্ণনা করতে হবে। আর শেষের অংশে অবশ্যই সুন্দরভাবে বিদায় নিয়ে ইতি টানতে হবে। তো ইতি, আপনার আদরের সুমন রহমান অর্ক। এভাবে চিঠিটা লিখতে হয়। তো বইয়ে যেহেতু এভাবে লেখা আছে, তোমাকে আমরা যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়ম অনুসারে তুমি অবশ্যই ডান দিকে ইতি বসাতে হবে। এখন দেখো একটা খাম, এই খামটা না দিলে এখানে নম্বর থাকে 2 করে, তুমি এই খামটা না দিলে দেখা যাবে 2 নম্বরই তোমার চলে যাচ্ছে। তো খাম যখন দিবে তখন খামের ঠিকানাগুলো যেন সুন্দরভাবে দেওয়া হয়, কোনো কাটাকাটি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবে। প্রেরক সুমন রহমান অর্ক, মিয়াবাড়ি, চরকাবা, দোহার, ঢাকা 1331। এভাবে সুন্দর করে তুমি ঠিকানাটা লিখবে। আর প্রাপক হচ্ছে যার কাছে তুমি চিঠিটা পাঠাচ্ছ, সে তার নাম ঠিকানা উল্লেখ করতে হবে। আর এক কর্নারে, ডান দিকের এক কর্নারে ডাক টিকিট লিখতে হবে। এভাবে তুমি তোমার চিঠি লেখাটা সম্পন্ন করবে। তো এভাবেই চিঠি লেখা এবং আবেদন লেখাটা তুমি বাসায় পড়ে ফেলবে এবং পরীক্ষায় যেটাই আসুক না কেন তুমি যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেই দিকে খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু শিখতে পারলে এবং ভালো করে বুঝতে পেরেছো। তোমরা আরো ভালো করে পড়বে বাসায় এবং অনেকগুলো প্রশ্ন নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে। নিজে নিজে প্রশ্ন তৈরি করবে, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, দেখবে তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে গিয়েছে। তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।